গ্রামের অভাবী ঘরের মেয়ে লীলা। দারিদ্র্যের কারণে তাকে বিয়ে করতে হয় অন্য এক গ্রামের রাজেন নামের একটি ছেলেকে। বিয়ের পর গ্রামে এসে সে জানতে পারে তার শাশুড়ির জন্যেই নাকি এই গ্রামে অভিশাপ আছে যে কেউ কোনোদিন গর্ভবতী হতে পারবে না। অন্যদিকে প্রথম রাতেই তার শাশুড়িকে দেখে সে আঁতকে ওঠে। কি হয় তার সাথে এই বাড়িতে? তার শাশুড়ি কি মানুষরূপী কোনো ডাইনি? জানতে হলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। গভীর জঙ্গলের মধ্যে একটা পুরনো বাড়ি। সেই বাড়িতে নতুন বউ লীলা ঘুমোচ্ছিল। হঠাৎ মাঝরাতে তার ঘুম ভেঙে যায়। পাশে তাকিয়ে দেখে স্বামী রাজেন নেই। বাইরে কেমন একটা সরসর শব্দ। জানালা দিয়ে উঁকি মেরে লীলা দেখে একটা নেউল ঘুরে বেড়াচ্ছে, আর গাছের আড়ালে দাঁড়িয়ে রাজেন। হাতে তার তীর ধনুক, নিশানা একেবারে নেউলের দিকে। আজই তো লীলার বিয়ে হয়েছে। প্রথম রাতেই স্বামী মাঝরাতে নেউল শিকার করছে। ব্যাপারটা লীলার একদমই ভালো লাগলো না। সে হাতে লণ্ঠন নিয়ে বাইরে বেরোতেই রাজেন তীর ছুঁড়ল। তীরটা লীলার একেবারে পাশ দিয়ে গিয়ে সোজা নেউলটার গায়ে লাগলো। এক মুহূর্তে সব চুপ। নেউলটা মাটিতে পড়ে গেল। রাজেন যেন কিছুই হয়নি এমনভাবে বলল, তুমি এখানে কি করছো? ঘুম আসছে না? যাও ভেতরে গিয়ে শুয়ে পড়ো। লীলা কিছু বলল না, চুপচাপ ঘরে ফিরে গেল। কিন্তু রাজেন এরপর যা করলো সেটা আরও অদ্ভুত। সে মৃত নেউলটাকে তুলে এনে একটা বড় ছুরি দিয়ে টুকরো টুকরো করতে শুরু করলো, আর দূর থেকে লুকিয়ে সবটাই দেখছিল লীলা। হঠাৎ রাজেন পিছন ফিরে তাকালো। লীলা সঙ্গে সঙ্গে সরে পড়লো সেখান থেকে। তারপর রাজেন মাংসগুলো কলাপাতায় মুড়ে একটা মদের বোতল ব্যাগে ঢোকালো। হাতে লণ্ঠন নিয়ে সিঁড়ি বেয়ে বাড়ির ওপরে চিলেকোঠার দিকে উঠতে লাগলো। লীলা এবার চুপি চুপি তার পিছু নিল। চিলেকোঠার ঘরে ঢুকেই রাজেন দরজা বন্ধ করে দিল। কিন্তু দরজার ফাঁক দিয়ে লীলা যা দেখলো তাতে তার বুক শুকিয়ে এলো। ঘরের মধ্যে বসে আছে এক বুড়ি মহিলা, অস্বাভাবিক লম্বা একটা বিনুনি, একেবারে ডাইনির মতো। রাজেন সেই মহিলার সামনে নেউলের কাঁচা মাংস আর মদ রেখে দিল, আর বুড়িটা মাংসটা রান্না না করেই কচকচ করে খেতে শুরু করলো। লীলা নিঃশ্বাস বন্ধ করে জানালার ফুটো দিয়ে দেখছিল। ঠিক তখনই বুড়িটার চোখ সোজা জানালার দিকে গেল। সে লীলাকে দেখে ফেলেছে। যখনই লীলার নাম সে উচ্চারণ করলো, লীলা ভয় পেয়ে পিছিয়ে যেতেই পা পিছলে পড়ে গেল তড়াম করে। সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে পড়ে গেল সে। এখানেই দৃশ্যটা কেটে যায়। তারপর গল্প চলে যায় আগের দিনে। বিয়ের দিন লীলা বাবা আর দুই বোনের সঙ্গে গরুর গাড়িতে চেপে জঙ্গলের মধ্যে দিয়ে আসছিল। ছোট বোন চিন্তায় বলল, বাবা তুমি দিদিকে সত্যিই এখানে রেখে যাবে? মেজ বোনও বলল, এই জঙ্গলের মধ্যে একটা অচেনা লোকের সঙ্গে দিদির বিয়ে দিচ্ছ? একবারও ভাবছো না? লীলা ওদের থামিয়ে বলল, তোদের কতবার বলেছি এই বিয়েটা আমি নিজের ইচ্ছেতেই করছি, তোরা শুধু ভালো করে পড়াশুনো কর। বাবা তখন ভারী গলায় বললেন, তুই কি আমাদের অভাবের জন্য রাজেনকে বিয়ে করছিস? লীলা মাথা নাড়ল, না বাবা, আমি নিজের ইচ্ছেতেই করছি, তুমি চিন্তা করো না, আমি ভালো থাকবো। কিন্তু জঙ্গলের অন্যদিকে তখন এক তান্ত্রিক অদ্ভুত একটা রিচুয়ালের প্রস্তুতি নিচ্ছিল। পাশে ছিল রাজেন। হঠাৎ তান্ত্রিক আকাশের দিকে তাকিয়ে বলল, গ্রহণ শুরু হতে চলেছে, বিয়ের সময় হয়ে গেছে, কোণে কোথায়? রাজেন শুধু বলল, এসে যাবে। এরপর সবাই জঙ্গলের আরো গভীরে ঢুকলো। একটা গাছের গায়ে লাগানো বোর্ডে লেখা আছে মল্লিকা কাউ, মানে এখান থেকেই শুরু সেই অদ্ভুত এলাকার সীমানা। আর এই জায়গাতেই রাজেনের বাড়ি। কিছুক্ষণের মধ্যেই লীলারা সেখানে পৌঁছলো, আর ঠিক তখনই সূর্যগ্রহণ শুরু হয়ে গেল। চারিদিক অন্ধকার। তান্ত্রিক বলল, গ্রহণ শেষ হবার আগেই বিয়ের সব রিচুয়াল শেষ করতে হবে। লীলা আর তার বাবা কিছুই বুঝতে পারছিলেন না। রাজেন তখন ব্যাপারটা সামলে বলল, এটা আমাদের এখানকার রীতি। এই জায়গায় আমার বাবা মল্লিকানের মূর্তি আছে, উনিই আমাদের বিয়ে সাক্ষী থাকবেন। লীলার বাবাও আর কিছু বললেন না। রাজেন বলল, তার মা অসুস্থ, তাই তিনি আসতে পারেননি। তারপর সেই অন্ধকার গ্রহণের মধ্যেই লীলা আর রাজেনের বিয়ে হয়ে গেল। বিয়ের পর গ্রহণ কেটে গেল, চারিদিক আবার আলোয় ভরে উঠল। বাবা মেয়েকে আশীর্বাদ করে সেখান থেকে চলে গেলেন, আর লীলাকে স্কুটারে চাপিয়ে রাজেন নিয়ে এলো তার নতুন বাড়িতে। বাড়িটা দেখে লীলার মুখ শুকিয়ে গেল। পুরনো নির্জন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে থাকা বাড়ি। দেখলেই মনে হয় বহু বছর ধরে এখানে মানুষের বদলে অন্য কেউ থাকে। লীলা মনে মনে শুধু একটা কথাই ভাবল, আমি শেষ পর্যন্ত কোথায় এসে পড়লাম। কিন্তু সে তখনও জানতো না এই বাড়িতে তার স্বামী একা থাকে না। রাজেন তখন লীলাকে ডাকলো, লীলা এদিকে এসো। তারপর তাকে ঘরের ভেতরে নিয়ে গেল। বাড়িটা এত পুরনো আর স্যাঁতস্যাঁতে যে ঢুকেই লীলার হাঁচি শুরু হয়ে গেল। রাজেন হেসে বলল, বাড়িটা অনেক পুরনো তো, পরিষ্কার ঠিকমতো হয় না, এখন তুমি এসেছো, সব ঠিক হয়ে যাবে। লীলা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, তোমার মা কোথায়? রাজেন ওপরের ঘরের দিকে তাকিয়ে বলল, ওখানেই আছে, অসুস্থ তো তাই শুয়ে আছে, কাল দেখা করবে।
এখন থেকে এই বাড়ি, আমি আর আমার মা সবকিছুই তোমার দায়িত্বে রইল। লীলা চুপ করে মাথা নাড়ল। রাজেন তখন তাকে জড়িয়ে ধরল, কিন্তু লীলা জানতো না এই আলিঙ্গনের আড়ালে কত বড় একটা ভয় লুকিয়ে আছে। এবার আবার আমরা ফিরে আসি বর্তমান সময়ে। সিঁড়ি থেকে পড়ে মাথায় চোট পেয়ে লীলা অজ্ঞান হয়ে গিয়েছিল। রাজেন তার মাথায় ওষুধ লাগাচ্ছিল। হঠাৎ লীলার চোখের সামনে আগের দৃশ্যটা ভেসে উঠল। ওই বুড়ি কাঁচা নেউলের মাংস খাচ্ছে। লীলা আতকে উঠে বসে পড়ল। রাজেন বলল, কি হলো, এখন কেমন লাগছে? লীলা নিজেকে সামলে বলল, আমি ঠিক আছি, কিন্তু তোমার মা ওই কাঁচা মাংস খাচ্ছিল কেন? রাজেন এবার আসল গল্পটা বলল। আমার মা আগে খুব বড় তান্ত্রিক ছিল। একটা সাধনার সময় মদ আর নেউলের মাংস খাওয়া শুরু করেছিল। তারপর থেকেই ওটা নেশা হয়ে গেছে। এখন মাংস আর মদ না দিলে শান্ত হয় না। এরপর রাজেন একটা ভয়ঙ্কর কথাও জানালো। আমি ছোটবেলা থেকেই মায়ের কাছে তন্ত্রমন্ত্র শিখেছি। সবাই বলতো আমি নাকি একদম মায়ের মতো। কথাটা বলে সে লীলার দিকে তাকিয়ে বলল, আরেকটা কথা, মায়ের ঘরে একা কখনো যেও না। লীলা শুধু মাথা নাড়ল। এরপর বাড়ির বাইরে ঝাড়ু দিতে গিয়ে লীলা দেখলো ঝাড়ুর মধ্যে আটকে আছে এক গুচ্ছ অস্বাভাবিক লম্বা সাদা চুল। চুলগুলো কার? রাজেনের মায়ের। ওদিকে রাজেন বসে নিজে তীর পালিশ করছিল। লীলা এসে বলল, বাড়িতে একটাও সবজি নেই। রাজেন বলল, ঠিক আছে, আমি নিয়ে আসছি। লীলা সঙ্গে সঙ্গে বলল, না না, আমি যাব, একটু ঘোরাও হয়ে যাবে আমার। রাজেন রাজি হলো, তবে একটা শর্ত দিল, গ্রামের কারোর সাথে বেশি কথা বলবে না কিন্তু। ওদের মাথায় আজব আজব কথা ঘুরে। লীলা টাকা নিয়ে বাজারে বেরিয়ে পড়ল। ফেরার পথে এক ফুলওয়ালির সাথে তার দেখা। ফুল কিনতে যেতেই মহিলা লীলার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি রাজেনের বউ, তাই তো? লীলা হ্যাঁ বলতেই মহিলা তার হাত চেপে ধরে বলল, এক মিনিট, বিয়ের আগে রাজেন আর এই বাড়ির ব্যাপারে কিছু জানোনি? লীলা তো অবাক, কি জানতে হবে? ফুলওয়ালি নিচু গলায় বলল, ওই বাড়িটা অভিশপ্ত। শুধু বাড়ি না, গোটা গ্রামটাই। তারপর যে কথাটা বলল সেটা শুনে লীলার বুক কেঁপে উঠল। 10 বছর ধরে এই গ্রামে কোনো মেয়ের সন্তান হয়নি, আর কোনো গর্ভবতী মহিলা এখানে এলে তার বাচ্চাও আর বাঁচে না। তারপর ফুলবালি লীলাকে পুরনো একটা ঘটনা শোনাতে শুরু করলো। এক মহিলা একদিন ওই অভিশপ্ত বাড়ির কাছে গিয়েছিল ওষুধের গাছ খুঁজতে। একটা গাছ মাটি থেকে তুলতেই দেখা গেল তার শিকড়ের সঙ্গে জড়িয়ে আছে একগুচ্ছ সাদা চুল। হঠাৎ সেই চুলগুলো নড়তে শুরু করলো। তারপর সাপের মতো মহিলার হাত পেঁচিয়ে ধরল। চুলের বাঁধন এত শক্ত ছিল যে হাতে শিরা চেপে গেল। কিছুক্ষণের মধ্যেই মহিলার মৃত্যু হলো। তার স্বামী মুরলি এই মৃত্যুর প্রতিশোধ নিতে শপথ নিল। 2 বন্ধুকে সঙ্গে নিয়ে সে রাতে ওই বুড়ির বাড়ির দিকে রওনা দিল। একজন ভয় পেয়ে বলল, মুরলি, জানিস তো তুই ওই বুড়ি মানুষ না ডাইনি? অন্যজন বলল, তোর বউকে খেয়ে ফেলেছে ও, আজ কিছু একটা করতেই হবে। 3 জন বাড়ির সামনে পৌঁছে গেল। সেদিন আবার অমাবস্যা। ওরা ভাবলো রাজেন হয়তো তন্ত্র সাধনা করতে বাইরে গেছে। মুরলি আর দেরি না করে দরজায় সজোরে লাথি মারল। দরজা খুলে গেল, কিন্তু মুরলি ভেতরে ঢোকার আগেই ধাক্কা। অদৃশ্য কিছু ধাক্কায় সে সোজা ঘরের ভেতরে ছিটকে পড়ল, আর সঙ্গে সঙ্গে দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বাইরে দাঁড়িয়ে থাকা 2 বন্ধু জমে গেল ভয়ে। ভেতর থেকে মুরলির চিৎকার, দরজা খোলো সুব্বু, গোপলা, দরজা খোলো। তারপর ঘরের অন্ধকার থেকে ভেসে এলো একটা হাসি। এমন হাসি যেন মানুষের গলা দিয়ে বেরোচ্ছে না। মুরলির শরীর ঠান্ডা হয়ে গেল। আর বাইরে থাকা সুব্বু আর গোপলা, ওরা আর 1 সেকেন্ডও ওখানে দাঁড়ালো না, দৌড়ে পালালো। আর মুরলি তখন একা সেই বাড়ির ভেতর বন্দি। কিন্তু দরজার ওপাশে সে যে জিনিসটার মুখোমুখি হতে চলেছে সেটা শুধু একটা ডাইনি নয়, সেটা ছিল ওই অভিশাপের আসল রূপ। হঠাৎ পেছন থেকে একটা কালো ছায়া এসে তাকে জাপটে ধরলো। তারপর সব অন্ধকার। ফুলবালি অবশ্য এতটা জানতো না। সে শুধু জানতো যেই ওই বাড়িতে গেছে আর কোনোদিন তাকে দেখা যায়নি। কিন্তু আসলে তাদের সঙ্গে কি হতো? ওই বাড়ির একটা ঘরে ছাদের সঙ্গে সারি সারি পুতুল ঝোলানো ছিল, আর তাদের মধ্যে একটা পুতুল ছিল মুরলির। মানে মুরলি মারা যায়নি, ওকে পুতুল বানিয়ে বন্দি করে রাখা হয়েছিল। আর সে তখনও তার বন্ধুদের নাম ধরে চিৎকার করছিল, কিন্তু সেই চিৎকার ঘরের বাইরে বেরোচ্ছিল না। এই ভয়ঙ্কর জায়গাতেই প্রথম এপিসোড শেষ হয়। দ্বিতীয় এপিসোডের শুরুতেই লীলা ঢুকে পড়ে সেই পুতুল ভর্তি ঘরে। চারিদিকে শুধু পুতুল আর পুতুল। লীলা কৌতূহলবশত একটা পুতুলে হাত দিতেই পেছন থেকে হাজির হয় তার সেই ভয়ঙ্কর শাশুড়ি। লীলা আঁতকে ওঠে। ঠিক তখনই রাজেনও এসে পড়ে। সে বলে, ভয় পাওয়ার কিছু নেই, এগুলো আমাদের পূর্বপুরুষদের সময় থেকেই আছে। এই পুতুলগুলোর মধ্যে বন্দি আছে সেসব আত্মা যাদের ধরা হয়েছে। লীলা তো হতভম্ব। রাজেন আরও বলে, আগে মা এসব করতো,
এখন আমি করি। শুরুতে আমার এসব একদম ভালো লাগতো না, কিন্তু টাকার দরকার ছিল, তাই শিখে নিতে হয়েছে। তারপর লীলার দিকে তাকিয়ে বলে, আর তুমি যেহেতু একটা পুতুল হাত দিয়েছো, তুমি তাড়াতাড়ি গিয়ে গঙ্গা জলে হাত ধুয়ে নাও। লীলা চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। এরপর একদিন রাজেন আর লীলা বাজার থেকে সবজি নিয়ে ফিরছিল। জানালা দিয়ে ওদের দেখছিল রাজেনের মা। হঠাৎ লীলা মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। সৌভাগ্যবশত সেই ফুলবালি কাছাকাছিই ছিল। সে দৌড়ে এসে লীলাকে দেখে হঠাৎ খুশিতে চিৎকার করে উঠল, তুমি মা হতে চলেছ। লীলা আর রাজেন দুজনেই অবাক, কারণ গত 10 বছরে এই গ্রামে কোনো মহিলা গর্ভবতী হয়নি। ফুলবালি বলল, এ তো রীতিমতো অলৌকিক ব্যাপার। কিন্তু জানালার আড়ালে দাঁড়িয়ে থাকা রাজেনের মা এই খবর শুনে অদ্ভুতভাবে খুশি হয়ে গেল। মনে হচ্ছিল সে যেন এই দিনটার জন্যই অপেক্ষা করছিল। রাজেন লীলাকে নিয়ে মায়ের কাছে গিয়ে বলল, মা, একটা সুখবর আছে, লীলা মা হতে চলেছে। রাজেনের মা নিজের লম্বা বিনুনিটা হাতে পেঁচিয়ে রেখেছিল। খবরটা শুনেই সে হো হো করে হাসতে শুরু করলো। সে বলল, একটা অপদার্থ ছিলি তুই, এবার একটা তোর মতনই অপদার্থ আসতে চলেছে। লীলার মুখ সঙ্গে সঙ্গে কালো হয়ে গেল। নিজের অনাগত সন্তানকে নিয়ে এমন কথা শুনে সে রাগে ঘর থেকে বেরিয়ে গেল। রাজেন মাকে বলল, মা, এটা কি বলছো? তোমার কথাতেই তো আমি লীলাকে বিয়ে করেছি। কিন্তু বুড়ির মুখে তখনও সেই ভয়ঙ্কর হাসি। লীলাকে বিছানায় বসে কাঁদতে দেখে রাজেন পাশে গিয়ে বসলো। মায়ের কথা মনে নিও না, ওর মাথা ঠিক নেই। লীলা কাঁদতে কাঁদতে বলল, আমার বাচ্চাকে নিয়ে ওই কথা আমি কি করে ভুলবো? আর এই বাড়ি নিয়ে, এই গ্রামের অভিশাপ নিয়ে কত কথাই তো শুনেছি। আমার ভয় করছে, আমি আর এখানে থাকতে চাই না। রাজেন বলল, সব গুজব, গ্রামের লোকজন আমাদের নামে এসব ছড়ায়। লীলা সঙ্গে সঙ্গে বলল, তাহলে 10 বছরে প্রথমবার আমি কি করে প্রেগনেন্ট হলাম? রাজেন চুপ। লীলা বলল, বাচ্চা হওয়ার আগে পর্যন্ত আমরা আমার বাপের বাড়িতে গিয়ে থাকতে পারি না? রাজেন মাথা নাড়ল, অসম্ভব, মাকে একা রেখে আমি কোথাও যেতে পারবো না। সে আবার বোঝালো তার মা অসুস্থ। গ্রামের লোকেদের কথা শুনে যেন লীলা ভয় না পায়। শেষ পর্যন্ত লীলা আর যায় না, থেকে যায় রাজেনের সঙ্গেই। ধীরে ধীরে সে বাড়িটার সঙ্গে মানিয়ে নেয়। শাশুড়ির দেখাশোনা করে, বাড়ির কাজ করে, বাবার বাড়িতে চিঠিও লেখে, এমনকি রাজেনের সঙ্গে বাইরে ঘুরতেও যায়। কিছুদিন পর লীলার মনে হতে থাকে, হয়তো সত্যিই সব গুজব, হয়তো এই বাড়িতে কোনো ভয় নেই। কিন্তু সে জানতো না, ভয়টা বাড়ির বাইরে না, ভয়টা তার একেবারে ঘরের মধ্যেই ছিল। একদিন আলমারি ঘাঁটতে গিয়ে লীলা একটা পুরনো রোল খুঁজে পেল কাগজের। খুলতেই দেখলো ভেতরে অদ্ভুত এক ভাষায় কিছু লেখা। কিছুই বুঝতে পারল না, তাই আবার সেটাকে রেখে দিল। তারপর সবজি কাটতে বসেছে, এমন সময় ওপর থেকে শাশুড়ির ডাক, লীলা! চমকে গিয়ে ছুরিটা হাতের ওপর লেগে গেল। সঙ্গে সঙ্গে রক্ত বেরোলো। আর ঠিক সেই মুহূর্তে ওপরের ঘরে বসে থাকা রাজেনের মা নিজের জিভ বার করে সেই রক্তের গন্ধ নিতে লাগলো। লীলা কিছুই বুঝতে পারল না। লীলা শাশুড়ির জন্য নেউলের মাংস আর মদ নিয়ে ওপরে গেল, কিন্তু ঢুকতেই সেই ডাইনি লীলাকে ধরে চেয়ারে বসিয়ে দিল। তারপর ধীরে ধীরে লীলার কাঁধ থেকে হাত বুলিয়ে নেমে এলো তার কবজি পর্যন্ত। লীলার কাটা আঙ্গুল থেকে তখনও রক্ত বেরোচ্ছিল। ডাইনিটা সেই রক্ত হাতে নিয়ে চেটে খেলো। আর ঠিক সেই মুহূর্তে দূরে কোথাও একটা লোক হঠাৎ ঘুম থেকে উঠে বসে পড়ল। ডাইনিটা লীলার দিকে তাকিয়ে বলল, তোর রক্ত একদম খাঁটি, এর মধ্যে প্রচণ্ড শক্তি আছে, তোর বাচ্চাটাও খুব শক্তিশালী হবে। ভয়ে লীলার শরীর ঠান্ডা হয়ে গেল। সে কোনো রকমে হাত ছাড়িয়ে দৌড়ে নিচে নেমে এলো। কিন্তু নিচে এসে আরও একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলো, যে হাতে একটু আগে গভীর কাট লেগেছিল সেখানে একটা দাগও নেই, যেন কিছুই হয়নি। এদিকে সেই অচেনা লোকটাকে আবার দেখা গেল। স্পষ্ট বোঝা গেল রাজেনের মা সম্পর্কে সে অনেক কিছুই জানে। এরপর লীলা রাজেনের কাছে গিয়ে বলল, একটা কথা জিজ্ঞাসা করব, রাগ করো না। রাজেন যেন আগেই সব বুঝে গিয়েছিল। সে বলল, জানি তুমি কি বলতে চাইছো। আমাদের পরিবার বহু বছর ধরে অশুভ আত্মা ধরে বন্দি করার কাজ করে, তাই গ্রামের লোকজন আমাদের নিয়ে কত কি গল্প বানায়। মা অসুস্থ হওয়ার পর সেই গুজবগুলো আরও বেড়েছে, কিন্তু মা শুধুই অসুস্থ, আর অভিশাপ নিয়ে যা শুনেছ তা একদমই মিথ্যে। কথা শেষ করে রাজেন মায়ের জন্য মদ আনতে বেরোলো। ফেরার পথে একটা গাড়ি তার পাশে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নামলো সেই অচেনা লোক। নেমেই সে রাজেনকে ডাক দিল। রাজেন তো অবাক, তাকে জিজ্ঞাসা করলো, আপনি কে? লোকটা নিজের মদের বোতল এগিয়ে দিয়ে বলল, খাবে? রাজেন মাথা নাড়ল, না, আমি খাই না। লোকটা হেসে বলল, তুই না খেলে ব্যাগে এত মদ কোথায় নিয়ে যাচ্ছিস? রাজেন থমকে গেল। ও জানলো কি করে ব্যাগে মদ আছে? লোকটা আবার হেসে বলল, মায়ের জন্য নিয়ে যাচ্ছিস তাই তো? মজার ব্যাপার কি জানিস, তোর মা আর আমি একই ব্র্যান্ড খাই।
রাজেন এবার কড়া গলায় বলল, আপনি কে? লোকটা বলল, আমি তোর নিজের লোক, তোর বড় ভাই শ্রীধর। রাজেন হতবাক। তারপর শ্রীধর আসল পরিচয়টা জানালো। তোর বাবা ছিলেন মহান তান্ত্রিক সোমেশ্বরীর বংশের লোক, আমি তার মেয়ে অহিল্যার ছেলে, আর তুই কান্তার ছেলে। রাজেনের মাথা ঘুরে গেল। কিন্তু তোমার কথা আমি কোনোদিন আগে শুনিনি। শ্রীধর ঠান্ডা গলায় বলল, তোর মা তোকে বলবে কেন? তারপর সে রাজেনের চোখে চোখ রেখে বলল, তুই কি সত্যি জানিস তোর মাকে? রাজেন রেগে উঠল। আমার মাকে নিয়ে একটা কথাও বলবে না। শ্রীধর বলল, তোর মা নয় রাজেন, তুই ওর কাছে শুধুই একটা হাতিয়ার। নিজের শয়তানি বংশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোকে ব্যবহার করছে। তারপর আরো ভয়ঙ্কর সত্যিটা সামনে এলো। লীলা সাধারণ মেয়ে নয়, ওর শরীরে সেই বিশেষ শক্তি আছে, তাই তোর মা তোকে ওকেই বিয়ে করতে বলেছিল। রাজেন কিছুই বিশ্বাস করতে চাইছিল না। শ্রীধর বলল, আসছে পূর্ণিমায় এই গ্রামে তোর মায়ের মতোই আরেকটা শয়তানের জন্ম হবে। সেই জন্মের পরেই শুরু হবে শয়তানদের যুগ। রাজেন কথাগুলো উড়িয়ে দিয়ে চলে যেতে লাগলো। পেছন থেকে শ্রীধর শেষবার চিৎকার করে বলল, তোর বউ আর অনাগত সন্তানকে বাঁচাতে চাইলে একটা কাজ কর। রাজেন থেমে গেল। তোর ডাইনি মায়ের সেই লম্বা বিনুনি দিয়ে ওরই গলা পেঁচিয়ে মেরে ফেল। রাজেন আর পিছনে তাকালোও না। অন্যদিকে লীলা তখনও অন্তঃসত্ত্বা অবস্থায় বাড়ির কাজ করে চলেছে। বাড়িতে তখন লীলা কাপড় কাচছিল, আর ঠিক সেখানেই বিপদ হলো। কাপড় কাচতে কাচতে হঠাৎ লীলার পেটে ভয়ঙ্কর ব্যথা শুরু হলো। সে মাটিতে পড়ে গেল, চিৎকার করতে লাগলো। রাজেন ছুটে এলো। তারপর দেখলো লীলা রক্তে ভেসে যাচ্ছে। বাচ্চাটা আর নেই। গ্রামের অভিশাপ সত্যি হলো। আর বাড়ির ওপরের ঘরে রাজেনের মা, সে নিজের লম্বা বিনুনি ঘুরিয়ে ঘুরিয়ে হাসছে। মনে হচ্ছিল এই বাচ্চাটাকে সেই মেরে ফেলেছে। এখানেই দ্বিতীয় এপিসোড শেষ হয়। তৃতীয় এপিসোড শুরু হয় লীলার কান্না দিয়ে। বাচ্চাকে হারানোর পর সে একেবারে ভেঙে পড়েছে, আর রাজেনও ভিতর থেকে কষ্ট পাচ্ছে। কিন্তু তার মা কান্তার যেন এসব কিছু নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। সে রাজেনকে বলল, এত কষ্ট পাচ্ছিস কেন? একটা বাচ্চাই তো গেছে, আমি তো আছি। রাজেন মায়ের দিকে তাকিয়ে বলল, কিন্তু মা, আমি সত্যিই বাচ্চাটাকে চেয়েছিলাম। লীলাকে দেখেছো, ও কত কষ্ট পাচ্ছে। কান্তা তখনও একটু নরম হলো না, বরং তার কথার মধ্যে এমন একটা ঠান্ডা ভাব ছিল যেন এই বাচ্চার মৃত্যু তার পরিকল্পনারই একটা অংশ ছিল। বাচ্চাটা হারানোর পর লীলা ভেঙে পড়েছিল, কিন্তু কান্তা যেন আগেই সব জানতো। সে রাজেনকে বলল, এত মন খারাপ করছিস কেন? তোর আবার বাচ্চা হবে, খুব তাড়াতাড়িই হবে, আর এবার ছেলে হবে। রাজেন অবাক। সত্যি মা? কান্তা শুধু বলল, হ্যাঁ, গিয়ে লীলাকে বল। রাজেন ছুটে গিয়ে লীলাকে খবরটা দিল। মা বলেছে আমাদের আবার বাচ্চা হবে, তাই আর কষ্ট পেও না। লীলা চোখ মুছে বলল, মানে যে বাচ্চাটাকে হারালাম তার জন্য কাঁদবো না? তোমার তো দেখছি একটুও কষ্ট হচ্ছে না। রাজেন কোনো উত্তর দিল না, চুপচাপ চলে গেল। এরপর লীলা নিজেই কান্তার ঘরে গেল। কান্তা তাকে কাছে টেনে নিয়ে হাত রাখলো তার পেটে। চিন্তা করিস না, তোর আবার বাচ্চা হবে, আর সেই বাচ্চার জন্যেই এই গ্রামের অভিশাপ কাটবে। লীলা অবাক হয়ে তাকিয়ে রইল। কান্তা বলল, তুই একবার মা হলেই এই গ্রামের সব মেয়ের মা হওয়ার রাস্তা খুলে যাবে। কথাটা শুনে লীলার বুকের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি হলো। সেদিন রাতে রাজেন বাড়িতে ছিল না, লীলা একা ঘুমোচ্ছিল। হঠাৎ কান্তা নিজের ঘরে একটা অদ্ভুত রিচুয়াল শুরু করলো, আর তার প্রভাব পড়ল লীলার ওপর। ঘুমের মধ্যেই লীলার শরীর শক্ত হয়ে গেল, পা দুটো যেন অদৃশ্য কেউ ওপরে তুলে ধরেছে। তারপর অন্ধকারে শোনা গেল একটা ভয়ঙ্কর মোষের মতো ডাক। লীলা যেন নিজের শরীরের ওপর কোনো নিয়ন্ত্রণই রাখতে পারছিল না। সবকিছু থামার পর সে হঠাৎ উঠে বসল। সামনে দাঁড়িয়ে আছে একটা বিশাল ছায়ামূর্তি, মানুষের শরীর, কিন্তু মাথাটা মোষের। লীলা চিৎকার করার আগেই সেটা দরজা দিয়ে এমন গতিতে বেরিয়ে গেল যেন চোখের পলকেই উধাও। লীলা বুঝতেই পারল না ওটা কি ছিল, আর রাতে তার সঙ্গে কি হয়েছিল। পরদিন সকালে বাথরুমের ছাদে একটা নেউল দেখে লীলা সেটাকে তাড়িয়ে দিল। দরজা বন্ধ করতে গিয়ে চোখ পড়ল আয়নায়, আর সেখানেই সে যা দেখলো তাতে তার গলা শুকিয়ে গেল। আয়নায় সে নিজেকে দেখছে না, দেখছে নিজের শাশুড়ির মতো একটা বুড়ি মেয়েকে, আর সেই বুড়িটা বসে লীলার মতোই কাঁচা নেউলের মাংস চিবোচ্ছে। পরের মুহূর্তেই আয়না আবার স্বাভাবিক, কিন্তু এবার লীলা নিজের গলায় হাত দিয়ে দেখল চামড়া কুঁচকে গেছে। হাতের ওপরও বুড়ো মানুষের মতো ঝুরঝুরে চামড়া। 1 সেকেন্ড পর আবার সব ঠিক। লীলা আতঙ্কে পিছিয়ে গেল।
তারপরই বমি শুরু হলো। এবার সে বুঝলো সে আবার গর্ভবতী। কান্তাও ব্যাপারটা জেনে গেল, বরং খবরটা শুনে সে যেন ভিতর থেকে উল্লাস করছিল। লীলা মুখ ধুয়ে নিচে আসতেই কান্তা তাকে ডাকলো। প্রতিদিনের মতো নেউলের মাংস আর মদ নিয়ে লীলা তার ঘরে গেল। কান্তা তখন বলল, তুই মা হতে চলেছিস। লীলা এবার সত্যিই খুশিতে কেঁদে ফেললো। ঠিক তখনই বাইরে একটা গাড়ির শব্দ। লীলা ভাবলো রাজেন ফিরে এসেছে। খবরটা দেওয়ার জন্য ছুটে বাইরে গেল, কিন্তু গাড়ি থেকে নামলো অন্য একজন, শ্রীধর। কান্তা জানালা দিয়ে তাকে দেখেই অস্থির হয়ে উঠল। লীলার সামনে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি কে? শ্রীধর বলল, আমি শ্রীধর, রাজেনের দাদা। লীলা অবাক, কিন্তু রাজেন তো আপনার কথা কোনোদিন বলেনি। শ্রীধর পাল্টা জিজ্ঞেস করলো, রাজেন কোথায়? লীলা বলল, গ্রামের বাইরে গেছে। শ্রীধর মুচকি হেসে বলল, তোমাকে একা রেখে গেছে? আমার কথা তাহলে একেবারেই শোনেনি। তারপর হঠাৎ লীলার পেটের দিকে তাকিয়ে বলল, তুমি তো আবার মা হতে চলেছ। লীলা চমকে গেল। আপনি জানলেন কি করে? শ্রীধর হেসে বলল, আমি তো ওই একই তান্ত্রিক বংশের লোক, আমারও কিছু ক্ষমতা আছে। তারপর সে সোজা উপরে জানালার দিকে তাকিয়ে বলল, তাই না? কান্তা জানালার আড়াল থেকে সব শুনছিল। শ্রীধরের চোখ তার হাতের ওপর পড়তেই কান্তা সঙ্গে সঙ্গে হাতটা জানালার ভেতর টেনে নিল। লীলা কিছুই বুঝতে পারল না। শ্রীধর এবার তার দিকে তাকিয়ে বলল, যত তাড়াতাড়ি পারো এই বাড়ি ছেড়ে পালাও। ঠিক তখনই শ্রীধরের মুখ বদলে গেল। সে যেন আশেপাশে কিছু একটা টের পেয়েছে, সেই মোষ মাথার অশুভ সত্তা। শ্রীধর বুঝে গেল তার হাতে আর সময় নেই। সে লীলাকে শুধু বলল, আমার সময় শেষ, আমাকে এবার যেতেই হবে। এই বলেই সে চলে গেল। রাতে রাজেন বাড়ি ফিরতেই লীলা দরজার বাইরে অপেক্ষা করছিল। রাজেন অবাক হয়ে বলল, এখনো ঘুমোওনি? লীলা তার হাত নিজের পেটের ওপর রেখে মুচকি হাসল। রাজেনের চোখ বড় হয়ে গেল। সত্যি? লীলা মাথা নাড়ল। রাজেন তাকে জড়িয়ে ধরে বলল, মায়ের কথা তাহলে সত্যি হয়ে গেল। তারপর জিজ্ঞেস করলো, মাকে জানিয়েছ? লীলা বলল, হ্যাঁ, মাও খুব খুশি। তারপর একটু থেমে পড়ল, আজ শ্রীধর নামে একজন এসেছিল, বলছিল সে তোমার দাদা। রাজেনের মুখ মুহূর্তে বদলে গেল। শ্রীধর? লীলা বলল, হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত কথা বলছিল, আমাকে বলছিল এই বাড়ি ছেড়ে পালিয়ে যেতে। রাজেন চুপ করে গেল, কারণ সে বুঝে গিয়েছিল শ্রীধর শুধু লীলাকে ভয় দেখাতে আসেনি, সে এমন একটা সত্যি জানে যেটা রাজেন নিজেও এতদিন জানতো না। কান্তা তখন রাজেনকে ডেকে পাঠালো। ঘরে ঢুকতে এসে শ্রীধরকে নিয়ে রাজেনের মাথা খেতে শুরু করলো। ও আমাদের শত্রু, তোদের আলাদা করতে চাইছে, ওর কোনো কথাই কান দিস না, আর পারলে ওকে শেষ করে দে। রাজেন কিছু বলল না, তবে এরপর থেকে লীলার দিকে তার নজর আরও বেড়ে গেল। বাড়ির প্রায় সব কাজ নিজেই করত, আবার মায়ের সেবাও চালিয়ে যেত। এইভাবেই কেটে গেল 9টা মাস। এক রাতে হঠাৎ লীলার প্রসব বেদনা শুরু হলো। রাজেন দৌড়ে গ্রামের এক ধাত্রীকে ডাকতে গেল, কিন্তু সে বাড়ির নাম শুনে সাফ জানিয়ে দিল, ওই অভিশপ্ত বাড়িতে আমি যাব না। রাজেন কাকুতি মিনতি করতে লাগলো, আমার বউ প্রচণ্ড কষ্টে আছে, দয়া করে চলুন। শেষে রাজেন পায়ে পড়ে কাঁদতে শুরু করায় মহিলার মায়া হলো। সে রাজেনের সঙ্গে বাড়িতে এলো। ভেতরে তখন লীলার আর্তনাদে পুরো বাড়ি কাঁপছে, কিন্তু সেই কান্নার সঙ্গে মিশে আসছিল আরেকটা শব্দ, মোষের ভয়ঙ্কর ডাক। ধাত্রী সঙ্গে সঙ্গে বুঝে গেল ব্যাপারটা স্বাভাবিক না, এ তো মানুষ জন্ম দিচ্ছে না। ভয়ে সে ঘর থেকে পালাতে গেল, কিন্তু দরজা নিজে থেকেই ধাম করে বন্ধ হয়ে গেল। আর বাইরে দাঁড়িয়ে কান্তা তখন খুশিতে পাগল। অনেকক্ষণ পর রাজেন ঘরে ঢুকলো। ধাত্রী উধাও, মেঝেতে পড়ে আছে লীলা, রক্তে ভেসে যাচ্ছে। রাজেন তাকে তুলে বিছানায় শুইয়ে দিল। ঠিক তখনই তার কানে এলো একটা লড়ি। ওই গলাটা সে খুব ভালো করেই জানে, গলাটা ছিল তার মায়ের, কান্তার। রাজেন ছুটে মায়ের ঘরে এলো, আর সেখানে গিয়ে যা দেখলো তাতে তার বুকের রক্ত শুকিয়ে গেল। কান্তার কোলে সে সদ্যজাত বাচ্চা, সে বাচ্চাটাকে নিজের বলে আদর করছে। তারপর বাচ্চাটাকে নিজের বুকের দুধ খাওয়াতে শুরু করলো। রাজেন পাথরের মতো দাঁড়িয়ে রইল। শ্রীধর যা বলেছিল সব সত্যি। এখানেই এই এপিসোড শেষ হয়। 4র্থ এপিসোডের শুরুতেই দেখি সেই রাতের পর রাজেন একেবারে ভেঙে পড়ল। এবার শ্রীধরের কথা তার বিশ্বাস হয়ে গেছে, কিন্তু সত্যিটা মেনে নেওয়ার মতো মানসিক জোর তার ছিল না। চুপি চুপি আলমারি থেকে মদের বোতল বের করে খেতে শুরু করলো। লীলা দেখে ফেলল। লীলা বারবার বারণ করলো তাকে, কিন্তু সে তেতো হেসে বলল, অন্য কারো কথা হলে ভুলে যেতাম, কিন্তু নিজের চোখে যা দেখেছি সেটা কি করে ভুলবো। লীলা জিজ্ঞেস করলো, কি দেখেছো? রাজেন কিছুই বলল না, চুপচাপ বাইরে বেরিয়ে চলে গেল। মাংস কাটতে কাটতেও সে শুধু সেই রাতের দৃশ্যটাই ভাবছিল। এদিকে লীলার কোলে বাচ্চা কাঁদছিল, কিছুতেই থামছে না। ঠিক তখন কান্তা ডাকলো। লীলা বাচ্চাটাকে নিয়ে তার কাছে গেল। কান্তা কোলে নিতেই বাচ্চা একদম চুপ।
তারপর কান্তা লীলাকে বাইরে পাঠিয়ে দিল, তুই যা, আমি ওকে সামলাচ্ছি। সময় কেটে গেল 8 বছর। বাচ্চাটার নাম রাখা হয়েছিল শ্রীকুট্টান। লীলা নিজের হাতে তার জন্য শার্ট সেলাই করে পরিয়ে রাজনকে দেখালো। দেখো তো কেমন হয়েছে। রাজন কিছুই বলল না। সে তখন প্রায় সারাক্ষণ নেশায় ডুবে থাকে, নিজের বউ বাচ্চা থেকে দূরে দূরে থাকে, শ্রীকুট্টানের কাছেও প্রায় যায় না। অন্যদিকে লীলা ছেলেকে নিয়ে বেশ সুখেই ছিল। কিন্তু একদিন ছেলেকে স্নান করানোর পর তোয়ালে দিয়ে মুছতে গিয়ে লীলা দেখলো তোয়ালেতে লম্বা সাদা চুল। তারপর শ্রীকুট্টানের মাথার দিকে তাকাতেই বুক কেঁপে উঠল, তার চুলও ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে। আরেকদিন রাজন জানলা দিয়ে দেখলো শ্রীকুট্টান নেউলের কাঁচা মাংসের গন্ধ নিয়ে অদ্ভুত আনন্দ পাচ্ছে। রাজন তাকে দেখেই লুকিয়ে পড়ল, কারণ তখন তার নিজের মাথা আর দাড়িতেও সাদা চুল ছড়িয়ে গেছে। সে মদ খেয়ে ঘুমিয়ে পড়ল। এরপর একদিন কান্তা ওপর থেকে রাজনকে ডাকলো, আমার খাবারটা কোথায়? রাজনও অচেতন, আর তার মাও বাড়িতে নেই। তাই সে নিজেই নেউলের মাংস আর মদ ব্যাগে ভরে ওপরে কান্তার ঘরে নিয়ে গেল। সেদিন থেকেই কাজটা শ্রীকুট্টান নিজেই করতে শুরু করলো। এভাবেই আরো 3 বছর কেটে গেল। শ্রীকুট্টানের বয়স তখন 11। সে কান্তার সঙ্গে অসম্ভব ঘনিষ্ঠ, তার সঙ্গে খেলে, দুষ্টুমি করে, ঘন্টার পর ঘন্টা তার ঘরেই থাকে। কিন্তু লীলা জানতো না তার ছেলে আস্তে আস্তে কান্তার মতোই হয়ে উঠছে। একদিন রান্না করতে করতে লীলা শুনলো শ্রীকুট্টান অদ্ভুত এক মন্ত্র পড়ছে। শব্দগুলো শুনে লীলার গা শিউরে উঠল। সে শব্দ অনুসরণ করে গিয়ে পৌঁছলো সেই পুরনো পুতুলে ভর্তি ঘরের সামনে। দরজা ঠেলে ভেতরে ঢুকে সে দেখলো শ্রীকুট্টান তখন সেই পুতুলে ভরা ঘরে বসে মন্ত্র পড়ে একটা পুতুলের মাথায় পেরেক ঠুকছিল। লীলা সেটা দেখে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ওকে থামালো, এসব আর করবে না, বুঝেছো? শ্রীকুট্টান চুপ করে রইল। এরপর দেখা গেল গ্রামে এখন অনেক ছোট ছোট বাচ্চা। কান্তা যা বলেছিল সেটা যেন সত্যি হচ্ছে। লীলা মা হওয়ার পর গ্রামের অন্য মেয়েরাও মা হতে শুরু করেছে। শ্রীকুট্টানও অন্য বাচ্চাদের সঙ্গে খেলতো। একদিন খেলতে খেলতেই ঝামেলা বেঁধে গেল। কয়েকজন মিলে ওকে ধরে ফেললো, একজন ওকে ঘুষিও মারলো। শ্রীকুট্টান মাথা তুলে তাকাতেই সবাই থমকে গেল। তার চোখ দুটো টকটকে লাল আর জ্বলছে। একটা বাচ্চা ভয় পেয়ে বলল, ওর চোখ জ্বলছে। সঙ্গে সঙ্গে গীতার মতো কয়েকজন মা ছুটে এসে বাচ্চাদের সরিয়ে নিল। গীতা নিজের ছেলেকে ধরে বলল, কতবার বলেছি ওই ছেলেটার সঙ্গে খেলবি না? কথাটা শ্রীকুট্টানের কানে গেল। সে গীতার কাছে গিয়ে দাঁড়ালো। গীতা কড়া গলায় বলল, আজ থেকে আমার ছেলের কাছ থেকে তুই দূরে থাকবি। শ্রীকুট্টান তখন গীতার পেটের দিকে তাকালো, তারপর আস্তে করে হাত রাখলো তার পেটে। গীতা আঁতকে উঠে পিছিয়ে গেল। ঠিক তখনই সামনে দিয়ে লীলা আসছিল। গীতা ছেলেকে নিয়ে চলে যেতে যেতে বলল, তুমি আর তোমার ছেলে। লীলা ছেলের দিকে রেগে তাকালো। তোর বাবা তোকে বাড়ির বাইরে বাচ্চাদের সঙ্গে মিশতে বারণ করেছে না? তাহলে ওদের সঙ্গে খেলতে গেলি কেন? বলেই লীলার হাত উঠে গেল শ্রীকুট্টানের গায়ে। শ্রীকুট্টানের চোখ আবার লাল হয়ে উঠল। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো সেই ভয়ঙ্কর মোষের ডাক। শ্রীকুট্টান রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমাকে আর মারবে না। সে লীলার দিকে এগিয়ে আসতেই লীলা পিছোতে শুরু করলো। ঠিক সেই সময় রাজন এসে পড়ল। ছেলের এইরকম ব্যবহার দেখে রাজন তাকে মারতে শুরু করলো। তোর এত সাহস, তুই মায়ের গায়ে হাত তুলবি? লীলা দৌড়ে এসে রাজনকে থামালো। থামো, ওকে মারবে না। ও ভালো কথা। যারা এরকম ভৌতিক সিরিজ দেখতে বা পড়তে ভালোবাসো তাদের জন্য আমি বেশ কয়েকটি ভালো ভালো ভূতের গল্প ট্যাগ করে রাখলাম, চাইলে তোমরা কিনতে পারো। আর ঘরের একপাশে দাঁড়িয়ে কান্তা সব দেখছিল, কিন্তু সে কিছু বলল না, শুধু কাঁদছিল। রাজন তখন এমনিতেই নেশায় টলছিল। লীলা তাকে থামাতে গিয়ে ধাক্কাধাক্কিতে মাটিতেই পড়ে গেল। লীলা এবার রেগে গিয়ে বলল, নিজের কি অবস্থা করেছে একবার দেখেছো? নিজের মদ খাবার অভ্যেস কিছুতেই ছাড়তে পারছো না। এভাবে চলতে থাকলে আমি শ্রীকুট্টানকে নিয়ে এখান থেকে চলে যাব। এদিকে গীতা বাড়ি ফিরে স্বামীকে সব বলছিল। শ্রীকুট্টান তার পেটে হাত দিয়েছে এই কথাটাও জানালো। কিছুক্ষণ পর হঠাৎ গীতার পেটে তীব্র ব্যথা হতে শুরু করলো। স্বামী ছুটে এলো, আর কিছুক্ষণের মধ্যেই বোঝা গেল গর্ভের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। অজ্ঞান হওয়ার আগে গীতা শুধু একটা নাম বলল, শ্রীকুট্টান। তার স্বামী তখনই বুঝে গেল এটা কোনো সাধারণ ঘটনা নয়, এই ছেলেটার মধ্যে কিছু একটা আছে। এখানেই এপিসোড শেষ হয়। পঞ্চম এপিসোডের শুরুতে আমরা দেখি পরদিন রাজন স্কুটারে করে বাড়ি ফিরছিল। হঠাৎ গীতার স্বামী কয়েকজন লোককে নিয়ে রাস্তা আটকে দাঁড়ালো।
সে রাজেনের কলার চেপে ধরে চিৎকার করে বলল, তোর এই শয়তান ছেলে আমার বউয়ের পেটে হাত দিয়েছিল, আজ আমার বাচ্চা মরে গেছে, তোকে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো। লোকজন তাকে টেনে সরিয়ে নিল। গ্রামের মোড়ল রাজেনের সামনে এসে বলল, রাজন, গ্রামের সবাই তোর ওপর ক্ষেপে আছে, তোর মা সম্পর্কে আমরা সব জানি, এই বাড়ির কাছ থেকে কত লোক নিখোঁজ হয়ে গেছে সেটাও জানি। তারপর শ্রীকুট্টানের কথা তুলে বলল, এবার তোর ছেলেকে নিয়েও অভিযোগ আসছে, ওর মধ্যে অভিশাপ ছড়ানোর ক্ষমতা আছে। মোড়ল সাপ জানিয়ে দিল, হয় বউ বাচ্চা নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যা, নয়তো শ্রীকুট্টানকে বাড়ির বাইরে বেরোতে দিবি না। আর শেষে হুমকি, এরপর ওকে বাইরে দেখলে কিন্তু ফল ভালো হবে না। এবার রাজেনের ধৈর্য একেবারে শেষ। সে সোজা শ্রীধরের কাছে গেল। শ্রীধর তাকে দেখেই হেসে বলল, শেষমেশ আসতেই হলো, তাই না? আর তুই তো এখন আমার থেকেও বুড়ো দেখাচ্ছিস। রাজেন মাথা নিচু করে বলল, আমি ভুল করেছি, তোমার কথা বিশ্বাস করিনি। শ্রীধর বলল, অনেক দেরি করে ফেলেছিস, আমি যেটা বলেছিলাম তখন যদি তোর মাকে শেষ করে দিতিস আজ এই অবস্থা হতো না। রাজেন আঁতকে উঠল, কিন্তু নিজের মাকে কি করে মারি আমি? শ্রীধর ঠান্ডা গলায় বলল, ও তোর মা নয়, তোর আসল মা অনেক আগেই মারা গেছে। রাজেনের চোখ বড় হয়ে গেল। তাহলে এত বছর ধরে আমি কার সেবা করেছি? শ্রীধর তার দিকে তাকিয়ে বলল, যাকে তুই মা ভেবেছিস সে মানুষই নয়। একটু থেমে সে বলল, ও একটা শয়তান, তোকে শুধু জন্ম দিয়েছিল নিজের বংশটা টিকিয়ে রাখার জন্য। রাজেনের মুখ থেকে আর কোনো কথা বেরোলো না, কারণ এবার সে বুঝতে শুরু করেছে যে মহিলাকে সে এত বছর মা বলে ডেকেছে তার আসল চেহারা আসলে কি। শ্রীধর এবার রাজেনকে আসল সত্যিটা জানালো, কান্তা তোকে নিজের ছেলে বলে মনেই করে না, তুই শুধু ওর কাছে একটা হাতিয়ার। আর শ্রীকুট্টানও তোর আর লীলার ছেলে নয়, ও কান্তা আর মোষের মাথাওয়ালা শয়তানের সন্তান। রাজন যেন বিশ্বাসই করতে পারছিল না। শ্রীধর বলল, লীলা শুধু ওকে জন্ম দিয়েছে, 11 বছর পর্যন্ত ও মানুষের মতো থাকবে, তারপর প্রথম পূর্ণিমায় ও নিজের আসল রূপে ফিরে যাবে, তখন ও পুরোপুরি কান্তার মতো একটা শয়তান হয়ে যাবে। রাজন আঁতকে উঠল, তাহলে এখন কি করব? শ্রীধর বলল, উপায় আছে, কিন্তু তার আগে তোকে কান্তার পুরো ইতিহাস জানতে হবে। কান্তার জন্ম হয়েছিল বেদ সম্প্রদায়ের এক পরিবারে। ছোট থেকেই ওর চোখে অদ্ভুত একটা টান ছিল, যেই তাকাতো কেমন যেন মন্ত্রমুগ্ধ হয়ে যেত। ওর কাকা বুঝতে পেরেছিল মেয়েটার মধ্যে তন্ত্রবিদ্যার ক্ষমতা আছে, তাই তাকে নিয়ে গেল কঙ্গানি গ্রামে। সেখানে তন্ত্রমন্ত্র শেখানো হতো। সেখানেই কান্তার গুরু ছিল সোমেশ্বরী। সোমেশ্বরীর 2 সন্তান, মালিকান আর আহল্লা। কান্তা কিন্তু খুব তাড়াতাড়ি গুরুর সেরা ছাত্রী হয়ে উঠল, কিন্তু একটা বিদ্যা ওকে শেখানো হয়নি, সেটা হলো রক্তবিদ্যা। এই বিদ্যা ছিল নিষিদ্ধ, কারণ এটা শিখলে মানুষ আর মানুষ থাকে না। কিন্তু কান্তার লোভ ছিল অন্যরকম। এর মধ্যে এই গ্রামে ঢুকে পড়লো এক ভয়ঙ্কর শয়তান, মুচুন্ডি। সোমেশ্বরী তখন বাইরে যাওয়ায় কান্তা একাই তার সঙ্গে লড়ল, আর অবিশ্বাস্যভাবে কান্তা শয়তানটাকে হারিয়ে দিল। গ্রামের লোক তখন তাকে দেবী ভাবতে শুরু করলো। এই সুযোগটাই কাজে লাগালো কান্তা। সে চুরি করে সেই নিষিদ্ধ বইটা পড়ে ফেলল। সেখানে লেখা ছিল ভয়ঙ্কর এক রিচুয়ালের কথা। কোনো অবিবাহিত পুরুষকে বিয়ে করে তাকে খুন করতে পারলে তার আত্মাকে বন্দি করে অসীম শক্তি পাওয়া যায়। আর কান্তার শিকার গুরুর নিজের ছেলে মানিকান। প্রেমের ফাঁদে ফেলে মালিকানকে বিয়ে করলো কান্তা, তারপর তাকেই মেরে তার আত্মা বন্দি করে ফেললো। রিচুয়াল শেষ হতেই তার সামনে হাজির হলো সেই ভয়ঙ্কর মোষ মাথা শয়তান, আর কান্তা হয়ে গেল তার মালকিন। এরপর সে নিজের মানুষের চেহারাটাই ছেড়ে দিল। কান্তা নিজেই শয়তান হয়ে গেল। সোমেশ্বরী ফিরে এসে সব জানতে পেরে কান্তাকে অভিশাপ দিল, কিন্তু তাতে কিছুই হলো না। উল্টে কান্তা সেই শয়তানকে সঙ্গে নিয়ে সোমেশ্বরী আর তার গোটা বংশ আর গ্রামের প্রায় সবাইকে শেষ করে দিল। কিন্তু একটা জিনিস কান্তা জানতো না, অহিল্যার ছেলে শ্রীধর তখনও বেঁচে ছিল। আর আরও একটা গোপন সত্য ছিল, মালিকানের সন্তান তখন কান্তার গর্ভেই বেড়ে উঠেছিল। সেই সন্তানই পরে জন্ম নিল। কান্তা তার নাম দিল রাজেন। মোষ মাথা শয়তানের শক্তি কান্তাকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল। চুলের মধ্যে দিয়ে আত্মা বন্দি করা, মানুষ মেরে ফেলা সবই চলতে লাগলো। একসময় তার নেশা হয়ে উঠল নেউলের কাঁচা মাংস আর মদ। কিন্তু একদিন পাহাড়ে তান্ত্রিক সাধনা করতে গিয়ে একটা দেবশক্তির আঘাতে কান্তা তার বেশিরভাগ ক্ষমতা হারিয়ে ফেলল। তখন থেকে সেই লোকচক্ষুর আড়ালে চলে গেল, অপেক্ষা করতে লাগলো। শক্তি ফেরানোর জন্য তার দরকার ছিল একটা বিশেষ মেয়ে। সেই মেয়েটাই ছিল লীলা। শ্রীধর এবার রাজেনের দিকে তাকিয়ে বলল, আমার জীবনের একটাই উদ্দেশ্য, যে কান্তা আমার পরিবারকে শেষ করেছে তাকে শেষ করা, কিন্তু একা আমি পারবো না। রাজেন এবার আর পিছিয়ে গেল না, বলল, আমি রাজি, বলুন কি করতে হবে।
এদিকে লীলা কান্তার সামনে দাঁড়িয়ে রেগে আগুন। আমার স্বামী আর ছেলের যা অবস্থা সব আপনার জন্য। কান্তা ঠান্ডা গলায় বলল, রাজনকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু শ্রীকুট্টানকে আর একবার মারলে তোকে আমি মেরে ফেলবো। লীলা এবার দাঁতে দাঁত চেপে বলল, শ্রীকুট্টান আমার ছেলে। কান্তা তখন এমন একটা হাসি হাসলো যেটা শুনে লীলার বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ লীলা তখনও জানতো না সে যে ছেলেকে নিজের সন্তান ভেবে বড় করছে তার জন্মের পেছনে আসলে কোনো শয়তানি রিচুয়াল লুকিয়ে আছে। লীলা কিছুতেই কান্তার কথা বিশ্বাস করতে চাইছিল না। আমি ওকে জন্ম দিয়েছি, ও আমার ছেলে। কান্তা হেসে বলল, জন্ম দিলেই মা হওয়া যায় না, শ্রীকুট্টানের শরীরে আমার রক্ত, তুই শুধু ওকে জন্ম দিয়েছিস। লীলা রেগে বলল, আপনি আমার সঙ্গে এসব খেলছেন? কান্তা আরও জোরে হেসে উঠল। বিশ্বাস হচ্ছে না? রাজনকে জিজ্ঞেস করিস। রাজন বাড়ি ফিরতেই লীলা সব বলে দিল। তোমার মা বলছে শ্রীকুট্টান আমার ছেলে নয়, ও নাকি ওর ছেলে। রাজন ব্যাপারটা এড়িয়ে গেল। মায়ের মাথার ঠিক নেই, যা তা বলে, তুমি এসব নিয়ে ভাবছো কেন? কিন্তু রাজনের মাথায় তখন ঘুরছিল শ্রীধরের কথা, তোর মাকে মেরে ফেল। সেই রাতেই রাজন কান্তার খাবার নিয়ে তার ঘরে গেল। কান্তা যখন খাওয়া দাওয়ায় ব্যস্ত, রাজন আচমকা পেছন থেকে তার লম্বা চুল মুঠো করে ধরল। তারপর সেই চুলই গলায় পেঁচিয়ে কান্তাকে শ্বাসরোধ করে মেরে ফেলল। অবশেষে সেই ডাইনি শেষ হলো, কিন্তু আসল ভয় তখনও বাকি। শ্রীকুট্টান স্বপ্ন দেখছিল কান্তা তাকে আদর করে বলছে, নিজের খেয়াল রাখিস। হঠাৎ পেছন থেকে দুটো হাত এসে কান্তার গলা চেপে ধরল। শ্রীকুট্টান চিৎকার করে উঠে বসলো, আম্মা! মানে সে জানে কান্তাই তার আসল মা। দৌড়ে কান্তার ঘরে গিয়ে দেখে কান্তা মরে পড়ে আছে। শ্রীকুট্টান হাউ মাউ করে কাঁদতে শুরু করলো। লীলা ওকে জোর করে ঘর থেকে বাইরে নিয়ে এলো। বাইরে রাজন আর লীলার বাবা চিতার জন্য কাঠ কাটছিল। কান্তার দেহ তুলতে গিয়ে সবাই থমকে গেল। একজন বুড়ি দুর্বল মহিলার শরীর এত ভারী কেন? 4 জন মিলেও তুলতে পারছে না। রাজন জানতো আসল ব্যাপারটা, ডাইনির আসল শক্তি তার চুলে। তাই সে কান্তার চুল কেটে ফেললো, আর সঙ্গে সঙ্গে শরীরটা কেমন যেন হালকা হয়ে গেল। কান্তার শেষকৃত্য হয়ে গেল। দূরে দাঁড়িয়ে শ্রীকুট্টান সব দেখছিল আর কাঁদছিল। এরপর লীলার বাবা রাজনকে জিজ্ঞেস করলো, সত্যিটা বলো, তোমার মা আসলে কে ছিল? রাজন অবশেষে সব কথা খুলে বলল, ও মানুষ ছিল না, ও ছিল একটা ডাইনি, একটা শয়তান। ও মরে গেছে ঠিকই, কিন্তু ওর শক্তি এখনো শেষ হয়নি। লীলার বাবা ভয় পেয়ে বলল, তাহলে লীলা আর শ্রীকুট্টানকে এখান থেকে অনেক দূরে পাঠাতে হবে তো? রাজন মাথা নাড়ল, না, শ্রীকুট্টানকে এখানেই থাকতে হবে, কারণ ওই রাক্ষসটাকে শেষ করতে পারবে। কিন্তু রাজন মিথ্যে বলছিল, কারণ সে জানতো শ্রীকুট্টানই আসলে সেই রাক্ষস। লীলার বাবা আর বোনেরা চলে গেল। পরদিন শ্রীধর তার এক সঙ্গীকে নিয়ে হাজির হলো। তার নাম ভদ্রা। শ্রীধর লীলাকে বোঝালো, কান্তার শরীর শেষ হয়েছে, কিন্তু ওর মোষ মাথা শয়তান এখনো বেঁচে আছে। ওকে শেষ করতে হলে শ্রীকুট্টানকে দিয়ে একটা রিচুয়াল করাতে হবে। লীলা কিছুই সন্দেহ করলো না, কিন্তু আসল প্ল্যান ছিল অন্য। রাক্ষসটাকে মারার নাম করে ওরা শ্রীকুট্টানকেই মারতে চাইছিল। রিচুয়াল শুরু হলো। কান্তার হাড় দিয়ে একটা অদ্ভুত মাথার মতো জিনিস বানিয়ে শ্রীকুট্টানের হাতে দেওয়া হলো। ও সেটা নিয়ে কান্তার ঘরে ঢুকলো। নির্দিষ্ট জায়গায় মাথাটা রাখতেই সেটা হাওয়ায় ভাসতে শুরু করলো। শ্রীধর আগেই বলে দিয়েছিল, ভয় পাবি না, মাথাটা ধরে আবার জায়গায় বসিয়ে দিবি। শ্রীকুট্টান ঠিক সেটাই করলো। তারপর নিজের পায়ের আঙ্গুলের ছোট্ট কাঠ দিয়ে রক্ত বের করলো। সেই রক্ত দিয়ে রিচুয়ালটা সম্পূর্ণ করলো। এদিকে শ্রীধর রাজানের হাতে একটা বড় পেরেক দিল। ও যখন মাথাটা নিয়ে বাইরে আসবে তখন ভদ্রা ওকে ধরবে। তুই এই পেরেক দিয়ে ওকে গাছের সঙ্গে আটকে দিবি। সঙ্গে একটা লোহার চেনও দিল। শয়তানের রূপ নিলেও যেন পালাতে না পারে। কিছুক্ষণ পর শ্রীকুট্টান সেই অদ্ভুত মাথাটা নিয়ে ঘর থেকে বেরোলো। শ্রীধর ইশারা করতেই ভদ্রা পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে শ্রীকুট্টানকে ধরে ফেললো। আর লীলা, সে তখনও কিছুই জানে না, কারণ তার নিজের চোখের সামনে তার ছেলেকে মারার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এরপর ভদ্রা যখন শ্রীকুট্টানকে ধরতে যায়, লীলা ছুটে এসে ওকে বাঁচাতে যায়, কিন্তু ভদ্রা লীলাকে ধাক্কা মেরে ফেলে দেয়। রাজন তখন লীলাকে সরিয়ে নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে আটকে রাখে। এদিকে শ্রীধর শ্রীকুট্টানের হাত বেঁধে একটা তান্ত্রিক রিচুয়ালের মধ্যে বসায়। সামনে রাখে নেউলের কাঁচা মাংস আর মদ। উদ্দেশ্য একটাই, ওর ভেতরের শয়তানটাকে জাগিয়ে তোলা। আর হয় সেটাই। চোখের সামনে শ্রীকুট্টানের শরীর বদলে গিয়ে ভয়ঙ্কর এক শয়তানি রূপ নেয়। সে প্রথমে শ্রীধরের ওপর ঝাঁপিয়ে পড়ে, তারপর ভদ্রার গলা চেপে ধরে। এদিকে খাঁচার ভেতর থেকে লীলা নিজের ছেলের এই রূপ দেখে শিউরে ওঠে। ভদ্রা মেরেই ফেলবে, এমন সময় রাজন শ্রীধরের দেওয়া চেনটা শ্রীকুট্টানের গায়ে জড়িয়ে দেয়। সঙ্গে সঙ্গে ও নিয়ন্ত্রণে চলে আসে।
রাজন তখন ওকে একটা গাছের সঙ্গে বেঁধে মাথায় সে পেরেকটা ঠুকে দিতে যায়। শ্রীকুট্টান তখন কাঁদতে কাঁদতে বলে, বাবা আমাকে ছেড়ে দাও, আমি তোমার ছেলে। রাজনের হাত কেঁপে যায়। একদিকে সে জানে এটাই সেই শয়তান, অন্যদিকে এত বছর ধরে যাকে নিজের ছেলে ভেবেছে তার মুখটা চোখের সামনে। ঠিক তখনই ফুস একটা তীর এসে রাজনের গলায় বেঁধে যায়। তীরটা ছুঁড়েছে লীলা। হ্যাঁ, যে লীলাকে রাজান নিজেই তীর চালানো শিখিয়েছিল সেই লীলাই এবার স্বামীকে থামিয়ে দিল। লীলা রাজানকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি জানি শ্রীকুট্টান আমাদের নিজের ছেলে না, কিন্তু আমি মা। ও মানুষ হোক বা শয়তান, আমি বেঁচে থাকা পর্যন্ত ওকে ছেড়ে যাব না। আর সেই মুহূর্তেই শ্রীধারও শেষ হয়ে যায়, কিন্তু আসল ভয়টা তখনও বাকি ছিল। শেষে দেখা যায় লীলা নিজেই নেউল শিকার করে তার মাংস আর মদ নিয়ে শ্রীকুট্টানের কাছে যাচ্ছে, কারণ শ্রীকুট্টান এবার পুরোপুরি শয়তানি রূপে চলে গেছে। মানে গল্পটা ঘুরে আবার সেই জায়গাতেই এসে দাঁড়ালো। আগে রাজা নিজের মাকে ভেবে একটা শয়তানের সেবা করত, এখন লীলা নিজের ছেলেকে ভেবে সেই শয়তানেরই সেবা করছে। রাজানের কাছে সে ছিল মা, লীলার কাছে সে ছেলে, কিন্তু শয়তানটার চোখে দুজনেই শুধু তার দাস। আর এই ভয়ঙ্কর জায়গাতেই শেষ হয় মুত্তাসির গল্প। তোমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।